আমি কাজ থেকে একটু দ্রুতই ফিরছিলাম যখন আমি আমার স্বামী তারিককে বসার ঘরে তার মায়ের সাথে কথা বলতে শুনলাম। তার মুখ থেকে শব্দগুলো খুব পরিষ্কারভাবে বেরিয়ে এলো। এই বিশাল ঘুড়িটা আমাকে ঘৃণা এনে দেয়। আমি শুধু ওর টাকাগুলো চাই। আমার শাশুড়ি হেসেই উঠলেন। করিডোরে হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার পুরো শরীর যেন জমে গেল। আমি এমন ভান করলাম যেন কিছুই শুনিনি। মুখে হাসি নিয়ে ভেতরে ঢুকলাম, যেন সবকিছু একদম স্বাভাবিক। সেই রাতেই আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়ে ফেললাম। পরের দিন আমি আমার বাড়িটি ১,১০,০০,০০০ মিশরীয় পাউন্ডে বিক্রি করে দিলাম। ব্যাংক থেকে প্রতিটি পয়সা তুলে নিলাম এবং উধাও হয়ে গেলাম। রান্নাঘরের টেবিলের ওপর শুধু একটি চিঠি রেখে গেলাম। আমার নাম বাসমা, বয়স ৩৭ বছর। আমি ভাবতাম তারেকের সাথে আমার বিবাহিত জীবন একদম আদর্শ। ১২ বছর আগে এক সংক্ষিপ্ত কিন্তু প্রতিশ্রুতিতে ভরা প্রেমের গল্পের পর আমাদের বিয়ে হয়েছিল। সে একটি ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিতে সামান্য কর্মচারী ছিল, যার বেতন মাসে ৬,০০০ পাউন্ডের বেশি ছিল না। অন্যদিকে আমি আমার মরহুম বাবার কাছ থেকে একটি অভিজাত এলাকায় বড় ফ্ল্যাট উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। সাথে ছিল মোটা অঙ্কের টাকা, যা আমি কয়েকটি ছোট ব্যবসায় বিনিয়োগ করেছিলাম। আমি মেয়েদের পোশাকের দুটি দোকান চালাতাম এবং আমার মাসিক আয় ছিল ২৫ থেকে ৩০,০০০ পাউন্ডের মধ্যে। আমার কখনোই তারেকের টাকার প্রয়োজন ছিল না, বরং উল্টো আমিই সংসারের বেশিরভাগ খরচ চালাতাম। তার ২৫তম জন্মদিনে আমি তাকে একটি নতুন গাড়ি কিনে দিয়েছিলাম এবং পুরো টাকাটাই নগদে পরিশোধ করেছিলাম। শহরের সেরা ক্লিনিকে তার দাঁতের চিকিৎসা করিয়েছিলাম, কারণ সে তার হাসি নিয়ে হীনমন্যতায় ভুগত। এমনকি যে দামি পোশাক পরে সে বন্ধুদের সামনে বড়াই করত, সেগুলোও আমার টাকায় কেনা ছিল। কিন্তু আমি এসব তাকে ছোট করার জন্য বা অহংকার করার জন্য করতাম না। আমি তাকে সত্যি ভালোবাসতাম। আমি ভাবতাম আমরা জীবনের অংশীদার। আমার যা আছে তা তারও, আর বিয়ে মানেই তো এক হয়ে যাওয়া। আমি কতটা বোকা ছিলাম! তার মা সাফিয়া ছিলেন ৬০-এর কোঠার একজন নারী, যিনি সবসময় কালো পোশাক পরতেন এবং তার মুখ ছিল গম্ভীর, যেখানে হাসির কোনো চিহ্ন ছিল না। বিয়ের প্রথম দিন থেকেই আমি তার তীক্ষ্ণ নজর অনুভব করতাম। সে আমাকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখত। সপ্তাহে অন্তত ৩ বার সে আমাদের বাসায় আসত এবং প্রতিবারই আমার রান্না, ঘর গোছানো বা পর্দা পছন্দ করা নিয়ে কোনো না কোনো নেতিবাচক মন্তব্য করত। কিন্তু আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতাম। হাসি মুখে নিজেকে বলতাম, তিনি একজন বৃদ্ধা মানুষ, একটু মনোযোগ চাইছেন মাত্র। সেই অভিশপ্ত দিনে একজন নতুন কাপড় সরবরাহকারীর সাথে আমার গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে মিটিং বাতিল করে দিল। দোকানে না গিয়ে আমি বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। তখন দুপুর প্রায় ২টা বাজে। গাড়িতে চাবি ফেলে আসায় আমি ব্যাগে থাকা অতিরিক্ত চাবি দিয়ে খুব সাবধানে ফ্ল্যাটের দরজা খুললাম। অভ্যাস অনুযায়ী দরজার কাছে জুতো খুলে রাখলাম এবং রাস্তা থেকে কেনা ফলের ব্যাগগুলো দেওয়ালের পাশে নিচে রাখলাম। পুরো ঘর পুদিনা চায়ের ঘ্রাণে মৌ মৌ করছিল। আমি আমার শাশুড়ির দরদি কণ্ঠ শুনতে পেলাম। তিনি বলছিলেন, বাবা আমার, আমি জানি তুমি খুব ক্লান্ত, কিন্তু আরেকটু ধৈর্য ধরো। তারপর তারেকের গলা শোনা গেল। আমার স্বামী, সেই পুরুষ যাকে আমি ভেবেছিলাম আমাকে ভালোবাসে। সে অত্যন্ত ঘৃণ্য আর শীতল স্বরে বলল, ধৈর্য ধরব কিসের ওপর মা? এই বিশাল ঘড়িটা আমাকে ঘৃণা এনে দেয়। আমি শুধু ওর টাকাগুলো চাই। আমি যা চাই তা পেয়ে গেলেই ওকে তালাক দেব আর মানুষের মতো কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করব। চিৎকার যেন বেরিয়ে না আসে, তাই আমি নিজের মুখ হাত দিয়ে চেপে ধরলাম। আমার হার্টবিট এত বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। আমার শাশুড়ি হালকা হেসে বললেন, তুমি বুদ্ধিমান তারেক। আসল কথা হলো আমরা যেন ওর থেকে ফায়দা লুটতে পারি, তারপর আমাদের সুবিধামতো ওকে বিদায় করে দেব। আমি সেখানে নড়াচড়া করার শক্তি হারিয়ে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল আমার পা দুটো মাটির সাথে আটকে গেছে। কানের ভেতর রক্ত চলাচলের শব্দ আমাকে যেন বধির করে দিচ্ছিল। গরমেও আমার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। আমি লম্বা শ্বাস নিলাম, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলাম এবং নিজেকে হাসতে বাধ্য করলাম। ফলের ব্যাগগুলো মাটি থেকে তুলে আমি ইচ্ছা করেই জোরে দরজা বন্ধ করলাম, যেন তারা শুনতে পায়। নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে আমি ড্রয়িং রুমে ঢুকলাম এবং হাসি মুখে বললাম, আসসালামু আলাইকুম। মিটিং ক্যান্সেল হয়ে গেল, তাই ভাবলাম তাড়াতাড়ি ফিরে আসি। তারেক বড় সোফাটায় বসেছিল এবং শাশুড়ি তার পাশে চায়ের কাপ হাতে নিয়ে বসেছিলেন।
তারা দ্রুত মাথা তুললেন এবং ক্ষণিকের জন্য তারেকের চোখে সামান্য ভীতি দেখলাম, কিন্তু পরক্ষণেই সে হেসে বলল, এসো প্রিয়তমা, আমাদের সাথে বসো। আমি শান্তভাবে বললাম, না ধন্যবাদ, আমার অনেক কাজ আছে, শুধু দেখা করতে এলাম। আমার শাশুড়ি তার ছোট ছোট চোখে আমার দিকে তাকালেন এবং শুষ্ক স্বরে বললেন, মাশাল্লাহ বাসমা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, নিজের যত্ন নাও, তুমি তো আর আগের মতো নেই। আমি এক ফ্যাকাশে হাসি দিয়ে বললাম, আল্লাহ আপনাকে ভালো রাখুন হাজ্জা সাফিয়া, আমি ঠিক আছি। তারেকের কথাগুলো ছিল মধুর মোড়কে বিষের মতো। আমি দ্রুত উঠে ফলের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে সিঙ্কের কিনারে হাত রেখে আমি আমার তপ্ত চোখের জল ছেড়ে দিলাম। নিঃশব্দে ঠোঁট কামড়ে কাঁদলাম। তারেকের সাথে গড়া সব সুন্দর স্মৃতি এক মুহূর্তে চুরমার হয়ে গেল। একসাথে দেখা সব ভবিষ্যৎ স্বপ্ন ছাই হয়ে গেল। আমি মুখ ধুয়ে আয়নার দিকে তাকালাম। এক ক্লান্ত ও ফ্যাকাশে মুখ দেখলাম ঠিকই, কিন্তু সেই সাথে চোখের মণিতে এক কঠিন সংকল্প দেখতে পেলাম, যা আগে কখনো দেখিনি। নিজেকে নিচু স্বরে বললাম, আমি শিকার হব না, আমি তাদের এই সুযোগ দেব না। আমার সবকিছু মাথায় একদম পরিষ্কার হয়ে গেল। আমার নামে একা একটি ফ্ল্যাট ছিল, 2টি দোকান ছিল এবং ব্যাংকে মোটা অঙ্কের টাকা ছিল। এছাড়া আমার মায়ের দেওয়া কিছু স্বর্ণালঙ্কার ছিল। তারেকের আইনিভাবে এগুলোর ওপর কোনো অধিকার ছিল না, কারণ আমাদের মাঝে কোনো আর্থিক অংশীদারিত্বের চুক্তি ছিল না। 10 মিনিট পর রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম শাশুড়ি চলে গেছেন, আর তারেক টিভিতে ফুটবল খেলা দেখছে। সে না তাকিয়েই বলল, মা চলে গেছে, তোমাকে সালাম জানিয়েছে। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম এবং বিছানার কিনারে বসলাম। ফোন বের করে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে লাগলাম। আমার এক পুরনো বন্ধু ওয়ালিদ দীর্ঘ 20 বছর ধরে রিয়েল এস্টেট ব্যবসায় ছিল। আমি তাকে ফোন করে বললাম, আমি ফ্ল্যাটটা খুব দ্রুত বিক্রি করতে চাই, সর্বোচ্চ 2 দিনের মধ্যে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাসমা, সব ঠিক আছে তো? আমি দৃঢ়ভাবে বললাম, সব ঠিক আছে, কিন্তু আমার খুব দ্রুত টাকা দরকার, এটা কি সম্ভব? সে বলল, তোমার ফ্ল্যাটটা খুব ভালো জায়গায়, ক্রেতা পাবো অবশ্যই, কিন্তু এত তাড়াতাড়ি চাইলে দাম বাজার মূল্যের চেয়ে কিছুটা কম হতে পারে। আমি বললাম, সমস্যা নেই, আমার কাজটা দ্রুত হওয়া দরকার। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। তারেক পাশে শুয়ে নাক ডাকছিল, আর আমি অন্ধকারের দিকে তাকিয়ে সিলিং দেখছিলাম। আমার শরীরের প্রতিটি কোষ সজাগ ছিল। ফজর হওয়ার সাথে সাথেই আমি পরিকল্পনা চূড়ান্ত করে ফেললাম। সকালে তারেক যখন 7টার দিকে হাই তুলতে তুলতে রুম থেকে বের হল, আমি তাকে মিথ্যে হাসি দিয়ে বললাম, ঘুম আসছিল না, তাই নাস্তা বানালাম। আমি তাকে যত্ন করে নাস্তা বানিয়ে দিলাম। তারেক মোবাইল দেখতে দেখতে হাসছিল। সে টেরই পায়নি আমার ভেতরে কি ঝড় চলছে। সে বের হওয়ার সময় আমাকে বলল, আমার সাদা শার্টগুলো ধুয়ে রেখো, কাল লাগবে। আমি শান্তভাবে বললাম, আচ্ছা। সে বের হওয়ার পর আমি মনে মনে বললাম, তোমার শার্ট আমি আর কোনো দিন ধোব না। সকাল 10টায় ওয়ালিদ রাফিক নামে একজন সৌদি ক্রেতাকে নিয়ে এলো। রাফিক সাহেব ফ্ল্যাটটা দেখে খুব পছন্দ করলেন। বাজার দাম 1,25,00,000 হলেও দ্রুত বিক্রির জন্যে আমি 1,10,00,000 পাউন্ডে রাজি হলাম। তিনি নগদে টাকা দিতে চাইলেন এবং আমরা তখনই রেজিস্ট্রি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ফ্ল্যাট ছাড়ার আগে আমার ভেতরে এক ধরনের বিষণ্ণতা কাজ করলেও অপমানের হাত থেকে মুক্তি পাওয়ার স্বস্তিটাই বড় হয়ে দেখা দিল। রেজিস্ট্রি অফিসে কাজ শেষ করার পর আমি ব্যাংকে গেলাম। ব্যাংক ম্যানেজার হাতেমকে বললাম, আমার জমানো 19 লক্ষ পাউন্ড এবং সব সেভিংস তুলে নিতে চাই। সেও কিছুটা অবাক হলেও আমার জেদের কাছে হার মানল। 2 দিন পর টাকাগুলো পাওয়ার কথা ঠিক হল। এই 2 দিন আমি তারেকের সামনে একদম স্বাভাবিক আচরণ করলাম। আলমারির শীতকালীন কাপড়ের আড়ালে আমি আমার মায়ের গয়নাগুলো লুকিয়ে ফেললাম। ব্যাংক থেকে টাকা পাওয়ার পর আমি নূরের বাসা যাওয়ার পরিকল্পনা করলাম, যেখানে আমি আমার টাকাগুলো কয়েক ধাপে সরিয়েছিলাম। শেষ দিনটিতে তারেক কাজে বের হওয়ার পর আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস আর মায়ের গয়নাগুলো নিয়ে ঘর ছাড়লাম। রান্নাঘরের টেবিলের উপর একটা খাম রেখে দিলাম, যাতে লেখা ছিল, আমি সব শুনেছি, তোমার সেই বিশাল ঘড়ি এখন তার নিজের পথ বেছে নিয়েছে, বিদায়। আমি সিঁড়ি দিয়ে দ্রুত নেমে গেলাম, লিফটের জন্য অপেক্ষা করিনি। ট্যাক্সিতে উঠে যখন বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম, তখন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করলাম। আমার ফোন তখন তারিকের অসংখ্য কলে ভরে যাচ্ছিল, কিন্তু আমি কোনোটা ধরলাম না। আমি জানতাম সে এখন উন্মাদের মতো আমাকে খুঁজবে, কিন্তু ততক্ষণে আমি তার নাগালের অনেক বাইরে চলে যাব। আমি নিজেকে কথা দিলাম, আর কখনো কারো হাতে নিজের ভাগ্য ছেড়ে দেব না। আমি বাসমা, আমি আজ থেকে মুক্ত।
রেজিস্ট্রি অফিসের কাছেই একটি বেকারি ছিল। আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অফিসে বসলাম। তিনি 40-এর কোঠার শেষ থেকে থাকা একজন ক্ষীণকায় ব্যক্তি ছিলেন এবং চোখে মোটা কাচের চশমা পরতেন। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে কাগজগুলো যাচাই করতে শুরু করলেন, ধীরে ধীরে পাতা উল্টে প্রতিটি খুঁটিনাটি দেখছিলেন। আমরা প্রক্রিয়াটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যদিও এসি চলছিল, তবু আমি ঘামছিলাম, গরমে নয় বরং উত্তেজনার কারণে। আমার ভয় হচ্ছিল যদি তারেক হঠাৎ ফোন করে বসে অথবা এমন কিছু ঘটে যা এই চুক্তিটি নষ্ট করে দেয়। কিন্তু সবকিছু খুব সহজেই হয়ে গেল। রফিক সাহেব কাগজপত্রে সই করলেন এবং আমিও সই করলাম। এরপর কর্মকর্তা বড় লাল রঙের একটি সরকারি সিল মেরে দিলেন। কর্মকর্তা বললেন, অভিনন্দন, ফ্ল্যাটটি এখন আনুষ্ঠানিকভাবে জনাব রফিকের মালিকানাধীন। আমি এক গভীর স্বস্তি অনুভব করলাম। মনে হল কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। আমরা ভবন থেকে বের হলাম এবং রফিক সাহেব আমার সামনে দাঁড়িয়ে বললেন, টাকার ব্যাপারে বলি, আমার গাড়িতে নগদ 1 কোটি পাউন্ড আছে, আর বাকি 10 লক্ষ পাউন্ড আমি 2 ঘন্টা পর আপনাকে দিয়ে দেব। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এবং বললাম, গাড়িতে 1 কোটি পাউন্ড নগদ? তিনি মৃদু হেসে বললেন, আমি একজন ব্যবসায়ী, বড় অঙ্কের নগদ লেনদেনে আমি অভ্যস্ত, চিন্তার কিছু নেই। তিনি কয়েক মিটার দূরে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের বিলাসবহুল গাড়ির দিকে ইশারা করলেন। গাড়ির পেছনের অংশ খুলে তিনি চামড়ার একটি বিশাল ব্যাগ বের করে আমার সামনে রেখে সেটি খুললেন। সেটি 100 পাউন্ডের নোটের বান্ডিলে ঠাসা ছিল, যা খুব যত্ন করে সাজানো। আমার মাথাটা হালকা ঘুরে উঠল। তিনি বললেন, চাইলে গুনে নিতে পারেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দরকার নেই, আমি আপনাকে বিশ্বাস করি। তিনি হাসলেন এবং ব্যাগটি বন্ধ করে আমার হাতে দিলেন। ব্যাগটি খুব ভারী ছিল, আমি বেশ কষ্ট করেই সেটি ধরলাম। আমি ওয়ালিদের গাড়িতে উঠলাম এবং পেছনের সিটে ব্যাগটি পাশে রাখলাম। ওয়ালিদ বলল, শাবাশ বাসমা, 2 দিনে 1 কোটি 10 লক্ষ পাউন্ডে ফ্ল্যাট বিক্রি করা চারটিখানি কথা নয়। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমি আমার নিজের ভাবনায় ডুবেছিলাম। আমি তাকে অনুরোধ করলাম যেন আমাকে আমার পুরনো বান্ধবী নূরের বাসায় নামিয়ে দেয়, যে আমাদের এলাকা থেকে বেশ দূরে এক শান্ত এলাকায় থাকত। নূর আমার ছোটবেলার বন্ধু, সে খুব দয়ালু মনের মানুষ এবং তার ওপর আমার অগাধ বিশ্বাস ছিল। আমরা তার বাসায় পৌঁছালাম এবং আমি ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলাম। নূর দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে গেল এবং বলল, বাসমা, এমন সুন্দর সারপ্রাইজ দেবে ভাবিনি। আমি দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তাকে বললাম, নূর, আমার তোমার সাহায্য দরকার। আমি বললাম, আমি কি এখানে 1 দিন বা 2 দিনের জন্য কিছু জিনিস রেখে যেতে পারি? সে কৌতূহলী হয়ে ব্যাগের দিকে তাকিয়ে বলল, অবশ্যই, কি জিনিস? আমি তার সামনে ব্যাগটি খুললাম এবং টাকা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, হে ঈশ্বর, এত টাকা! ঘটনা কি বাসমা? আমি সোফায় বসে তাকে সব কিছু খুলে বললাম। তারেকের সেই অপমানজনক কথা শোনা থেকে শুরু করে ফ্ল্যাট বিক্রি করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত। নূর খুব মন দিয়ে সব শুনল এবং তার চেহারায় বিস্ময় ও ক্রোধের ছাপ ফুটে উঠছিল। আমার বলা শেষ হলে সে আমার হাতে হাত রেখে দৃঢ়ভাবে বলল, তুমি একদম ঠিক কাজ করেছ। আমি তোমার জায়গায় হলেও একই কাজ করতাম, হয়তো আরও বেশি কিছু করতাম। আমি তাকে বললাম, বাকি পরিকল্পনা শেষ না হওয়া পর্যন্ত আমি এই টাকাগুলো তোমার কাছে রেখে যেতে চাই, সম্ভব কি? সে দ্বিধাহীনভাবে বলল, অবশ্যই, আমি তোমার সাথে আছি। নূর জিজ্ঞেস করল, পরের পদক্ষেপ কি? আমি বললাম, 2 ঘন্টা পর ক্রেতার কাছ থেকে বাকি 10 লক্ষ পাউন্ড নেব এবং কাল ব্যাংক থেকে আমার বাকি সব টাকা তুলে নেব। তারপর আমি পুরোপুরি উধাও হয়ে যাব। নূর বিস্ময় ও উদ্বেগের সাথে তাকিয়ে বলল, কিন্তু বাসমা, তুমি কোথায় যাবে আর কিভাবে থাকবে সেটা ভেবে দেখেছ? আমি তাকে শান্তভাবে হেসে বললাম, আমার একটা পরিকল্পনা আছে, কিন্তু এখন কাউকে সেটা বলবো না। যত কম মানুষ জানবে আমি তত বেশি নিরাপদ থাকব। ঠিক 2 ঘন্টা পর ওয়ালিদ ফোন করে বলল, বাসমা, জনাব রফিকের ড্রাইভার বাকি 10 লক্ষ পাউন্ড নিয়ে এসেছে, এসে নিয়ে যাও। আমি সাথে সাথে তার অফিসে গেলাম এবং দেখলাম স্যুট পরা একজন লম্বা লোক ছোট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে কথা না বলে ব্যাগটি আমাকে দিয়ে তখনই বেরিয়ে গেল। আমি ব্যাগটি খুললাম। সেটি 100 পাউন্ডের নোটে ঠাসা ছিল। ওয়ালিদ বলল, সব ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। আমি ব্যাগটি ভালো করে আটকে ওয়ালিদকে তার পারিশ্রমিক নগদে পরিশোধ করলাম এবং তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালাম। সে খুব খুশি হয়ে বলল, বাসমা, তুমি সবসময় ভালো থেকো, আর কোনো সাহায্য লাগলে আমি তো আছি।
আমি হাসলাম এবং অফিস থেকে বেরিয়ে এলাম। তখন দুপুরবেলা, মাথার ওপর তপ্ত রোদ আর প্রচণ্ড গরম ছিল। আমি একটি ট্যাক্সি নিয়ে আবার নূরের বাসায় গেলাম এবং দ্বিতীয় ব্যাগটি প্রথমটির পাশে রাখলাম। আমি নূরের সাথে বারান্দায় বসে পুদিনা চা খেলাম, চারপাশ জ্যাসমিনের ঘ্রাণে মৌ মৌ করছিল। নূর অবাক হয়ে বলল, তাহলে এখন তোমার কাছে নগদ 1,10,00,000 আছে? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, আর কাল ব্যাংক থেকে আরও 19 লক্ষ পাউন্ড তুলব, অর্থাৎ মোট 1,29,00,000 পাউন্ড। নূর কিছুটা শঙ্কিত স্বরে বলল, এটা বিশাল অঙ্ক বাসমা, নিজের খেয়াল রেখো, অনেকে এই টাকার লোভে তোমার ক্ষতি করতে পারে। আমি দৃঢ়তার সাথে বললাম, আমি জানি, তাই আমি মিশরে আর থাকব না। নূরের ভ্রু বিস্ময়ে উঁচিয়ে গেল। তার মানে তুমি বিদেশ চলে যাবে? হ্যাঁ, আমি উত্তর দিলাম। তারেক আর আমার চেনা সব মানুষ থেকে দূরে নতুন করে জীবন শুরু করব, যেখানে আমাকে কেউ চিনবে না। নূর জিজ্ঞেস করল, কোন দেশে যাবে ঠিক করেছ? আমি একটু ভেবে বললাম, ভাবছি, তবে হয়তো তুরস্ক বা দুবাই যাব। সেখানে কাজের সুযোগ অনেক আর নতুন ব্যবসা শুরু করা সম্ভব। হঠাৎ আমার হ্যান্ডব্যাগের ভেতর ফোন কেঁপে উঠল। স্ক্রিনে দেখলাম তারেক কল করছে। আমার বুক ধরফর করতে লাগল। আমি উদ্বেগের সাথে নূরের দিকে তাকালাম। নূর আমাকে ইশারা করল যেন স্বাভাবিকভাবে কথা বলি। আমি ফোন ধরে শান্ত স্বরে বললাম, হ্যালো। তারেক কর্কশ্বরে বলল, তুমি কোথায়? আমি তারানাগি বাসায় ফিরেছি, কিন্তু তোমাকে দেখছি না। আমি গলার স্বর নিয়ন্ত্রণে রেখে বললাম, আমি আমার বান্ধবী নূরের বাসায় আছি, ওর একটা সমস্যা হয়েছিল, তাই দেখতে এসেছি। সে নিস্পৃহ স্বরে বলল, দেরি হবে? আমি বললাম, না, 1 ঘন্টার মধ্যে ফিরছি। তারেক হুকুমের সুরে বলল, ঠিক আছে, আসার সময় রাতের খাবার নিয়ে এসো, আমি খুব ক্লান্ত আর রান্না করতে পারব না। বিদায় না বলেই সে ফোন কেটে দিল। আমার খুব রাগ হল, কিন্তু রাগ হজম করে ফোনটা টেবিলের ওপর রাখলাম। নূর অবাক হয়ে জিজ্ঞেস করল, সে কি সবসময় এমন? আমি তিক্ততার সাথে বললাম, এর চেয়েও খারাপ। সে মনে করছে আমি এখনও কিচ্ছু জানি না। আমি নূরকে বললাম, আমাকে এখন ফিরতে হবে। ও যদি কিছু সন্দেহ করে, তবে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সবকিছু শেষ না হওয়া পর্যন্ত আমাকে ধৈর্য ধরতে হবে। নূর আমাকে পরম মমতায় জড়িয়ে ধরে কানে কানে বলল, আল্লাহ তোমার সহায় হন বাসমা, তুমি আমার চেনা সবচেয়ে সাহসী নারী। আমি নূরের বাসা থেকে বেরিয়ে ট্যাক্সিতে করে একটি নামী রেস্তোরাঁয় গেলাম এবং কুশারি ও গ্রিল চিকেন কিনে ফ্ল্যাটে ফিরলাম। ভেতরে ঢুকে দেখলাম তারেক সোফায় শুয়ে ফুটবল ম্যাচ দেখছে। আমি ঘরে ঢোকার পর সে ফিরেও তাকাল না, শুধু অলস্বরে বলল, খাবারটা টেবিলের ওপর রাখো। আমি খাবার সাজিয়ে প্লেট চামচ আনতে রান্নাঘরে গেলাম। আমরা নিঃশব্দে খেলাম, একমাত্র টিভিতে খেলার ধারাভাষ্যকারের কণ্ঠ শোনা যাচ্ছিল। আমি তারেকের খাওয়ার দিকে তাকিয়ে ভাবছিলাম, কিভাবে এই লোকটার সাথে আমি এতগুলো বছর কাটালাম তার আসল রূপ না চিনে। রাতের খাওয়ার পর তারেক গোসল করতে গেল, আর আমি শোবার ঘরে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে লাগলাম। কাল ব্যাংক থেকে সব টাকা তুলব এবং তারপর ট্রাভেল এজেন্সি থেকে বিমানের টিকিট কাটব, কিন্তু তার আগে তারেকের জন্য একটি চিঠি লিখতে হবে। আমি আলমারি থেকে একটি সাদা কাগজ বের করে পরিষ্কার অক্ষরে লিখলাম, তারেক, তুমি তোমার মাকে আমার সম্পর্কে যা যা বলেছ তার প্রতিটি শব্দ আমি শুনেছি। আমি জেনে গেছি এই 12 বছর তুমি আমার সাথে অভিনয়ের নাটক করেছ। আমি প্রতারণা আর অপমানের এই জীবন থেকে নিজেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, টাকা আমার কাছে আছে, আর আমি কখনোই ফিরে আসব না। এখন অন্য কোনো ঘড়ি খুঁজে বের করো যে তোমার খরচ চালাবে। আমি কাগজটি ভাঁজ করে একটি খামে ভরলাম এবং তার নাম লিখে আলমারিতে লুকিয়ে রাখলাম। কাল যাওয়ার ঠিক আগ মুহূর্তে এটি টেবিলের ওপর রেখে যাব। রাতে তারেকের পাশে শুয়ে থাকলাম। সে বরাবরের মতো নাক ডাকছিল। আমি আমাদের কাটানো সব মুহূর্তের কথা ভাবছিলাম। বিয়ের প্রথম দিনগুলো, যখন ভাবতাম আমরা সুখী হব, আর সেই রাতগুলো যখন সে আমার প্রতি রুক্ষ ছিল বলে আমি গোপনে কাঁদতাম। সেই স্মৃতিগুলো যন্ত্রণাদায়ক হলেও আমাকে কাজ শেষ করার শক্তি যোগাচ্ছিল। আমি আর শিকার হব না। কাল আমি জেগে উঠে আমার পরিকল্পনা পূর্ণ করব এবং পরশু আমি এই জায়গা থেকে অনেক দূরে থাকব, তারেক, তার মা এবং সব খারাপ স্মৃতি থেকে অনেক দূরে। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম সহজে এলো না। আমার মস্তিষ্ক সব পদক্ষেপ আর খুঁটিনাটি বিষয় নিয়ে ব্যস্ত ছিল। ভোর পর্যন্ত আমি বিছানায় এপাশ ওপাশ করতে থাকলাম। সূর্য উঠলে আমি খুব সাবধানে উঠলাম যেন তারেকের ঘুম না ভাঙে। আমি ফজার পরে হলের সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম।
আজই সেই চূড়ান্ত দিন। ব্যাংক থেকে সব টাকা তুলে টিকিট বুক করে এই জীবনকে বিদায় জানানোর দিন। অজানা ভয় আর স্বাধীনতার উত্তেজনার এক মিশ্র অনুভূতি কাজ করছিল। কাছের মসজিদ থেকে আজানের শব্দ শুনে আমি এক অদ্ভুত আত্মিক শান্তি অনুভব করলাম। নিজেকে নিজে দৃঢ়ভাবে বললাম, আমি এর চেয়ে ভালো জীবনের যোগ্য। আমার মনে হল সবচেয়ে কঠিন কাজ শেষ হয়ে গেছে। ট্যাক্সি নিয়ে আবার নূরের বাসায় গেলাম। ড্রাইভার মধ্যবয়সী একজন লোক ছিলেন। তিনি রেডিওতে কুরআন শুনছিলেন। তিনি দয়ার সাথে জিজ্ঞেস করলেন, ব্যাগটি খুব ভারী মা, আপনার কি সাহায্য লাগবে? আমি মৃদু হেসে বললাম, না ধন্যবাদ, আমি ঠিক আছি। নূরের বাসায় পৌঁছে তৃতীয় ব্যাগটি আগের দুটির পাশে রাখলাম। এখন আমার কাছে মোট 1,29,00,000 পাউন্ড নগদ আছে। আমি এমন এক শক্তি অনুভব করলাম যা বহু বছর করিনি। নূর উৎসুক হয়ে বলল, এখন পরিকল্পনা কি? আমি শান্ত গলায় বললাম, এখন গিয়ে বিমানের টিকিট কাটব, তারপর বাসায় ফিরে শেষবারের মতো কিছু ছোটখাটো ব্যক্তিগত জিনিস নেব এবং তারেকের জন্য চিঠিটা রেখে উধাও হয়ে যাব। আমি নূরের বাসা থেকে বেরিয়ে শহরের এক বড় ট্রাভেল এজেন্সিতে গেলাম। সেখানে এক তরুণী কর্মীকে বললাম, আমি আগামীকাল ইস্তাম্বুল যাওয়ার একটি টিকিট চাই। সে কম্পিউটার চেক করে বলল, আগামীকাল সকাল 11টায় একটি ফ্লাইট আছে, ইকোনমি ক্লাস, ভাড়া ৩৫০০ পাউন্ড। আমি টিকিট বুক করলাম। সে জিজ্ঞেস করল, আসা যাওয়ার নাকি শুধু যাওয়ার? আমি একদম দ্বিধাহীনভাবে বললাম, শুধু যাওয়ার। আমি টাকা পরিশোধ করে টিকিট নিয়ে বেরিয়ে এলাম। তখন বিকাল 4টে বাজে। আমি শেষবারের মতো অ্যাপার্টমেন্টে ফেরার সিদ্ধান্ত নিলাম। বাসার কাছের একটি দোকান থেকে মাঝারি সাইজের ট্রাভেল ব্যাগ কিনলাম এবং ফ্ল্যাটে ঢুকলাম। তারেক তখনও ফেরেনি। আমি শোবার ঘরে গিয়ে আলমারি খুলে কিছু দরকারি কাপড় আর আমার মায়ের গয়নার বাক্সটি ব্যাগে ভরলাম। রুমের মাঝখানে দাঁড়িয়ে আমি শেষবারের মতো চারপাশটা দেখলাম। এই ঘরটি আমার বছরের পর বছর ধরে জমানো দীর্ঘশ্বাস আর অপমানের সাক্ষী ছিল। এক ফোঁটা জল আমার গাল বেয়ে নামল, কিন্তু আমি দ্রুত তা মুছে ফেললাম। নিজেকে বললাম, এখন দুর্বল হওয়ার সময় নয়। আমি আলমারি থেকে চিঠির খামটি বের করে রান্নাঘরের টেবিলে এমন জায়গায় রাখলাম যেন তারেক ঢুকেই দেখতে পায়। ব্যাগটি ভালো করে আটকে আমি ফ্ল্যাটটির দিকে শেষ নজর দিয়ে নিচু স্বরে বললাম, বিদায়। আমি শান্তভাবে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। লিফটের জন্য অপেক্ষা করিনি। দ্রুত সিঁড়ি নামার সময় আমার বুক ধরফর করছিল। রাস্তায় যখন পৌঁছলাম, সন্ধ্যার ঠান্ডা বাতাস আমার মুখে লাগল। আকাশ তখন কমলা আর গোলাপি রঙে সেজে গেছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দীর্ঘশ্বাস নিলাম। এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করলাম। তারপর একটা ট্যাক্সি নিয়ে আবার নূরের বাসায় ফিরে গেলাম। নূর দরজা খুলে আমার হাতে ব্যাগ দেখে অবাক হয়ে বলল, তাহলে তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ? আমি স্থিরভাবে বললাম, হ্যাঁ, আর ফেরার পথ নেই। আমি ভেতরে ঢুকে ব্যাগটি অন্য ব্যাগগুলোর পাশে রাখলাম। নূর কিছুটা চিন্তিত স্বরে বলল, এত টাকা দিয়ে তুমি কি করবে? এত নগদ টাকা নিয়ে তো ভ্রমণ করা যাবে না। আমি বললাম, আমি জানি, আমি সাথে মাত্র ৫ লক্ষ পাউন্ড নেব, বাকিটা তোমার কাছে থাকবে, যতক্ষণ না আমি ইস্তাম্বুলে থিতু হয়ে কোনো নিরাপদ উপায়ে টাকাগুলো নেওয়ার ব্যবস্থা করি। নূর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি নিশ্চিত? দ্বিতীয়বার ভেবে দেখবে না? আমি অত্যন্ত দৃঢ়ভাবে বললাম, আমি ১০০% নিশ্চিত। আমি আর তারেকের কাছে ফিরব না। যে লোক আমাকে তুচ্ছ জ্ঞান করে এবং ব্যবহার করে, তার সাথে থাকা সম্ভব নয়। আমি এর চেয়ে অনেক ভালো কিছুর যোগ্য। নূর এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, তুমি সত্যি অনেক ভালো কিছুর যোগ্য বাসমা। আমি তোমাকে নিয়ে গর্বিত। সবাই এমন সিদ্ধান্ত নিতে পারে না। সে আমাকে জড়িয়ে ধরল এবং তার বন্ধুত্বের উষ্ণতা আমি অনুভব করলাম। সেই রাতটা আমি নূরের বাসায় কাটালাম, কিন্তু বেশি ঘুমাতে পারিনি। আমি বারবার তারিকের কথা ভাবছিলাম। সে যখন বাসায় ফিরে চিঠিটা পাবে, তখন তার প্রতিক্রিয়া কেমন হবে? ভোরে উঠে আমি ফজর পড়লাম এবং নূরের সাথে চা খেলাম। সে বিষণ্ণ চোখে তাকিয়ে বলল, তোমাকে খুব মিস করব বাসমা। আমি বললাম, আমিও তোমাকে মিস করব, কিন্তু আমাকে এটা করতেই হবে। আমি একটি ব্যাগ খুলে ৫০,০০০ পাউন্ড আমার হ্যান্ডব্যাগে নিলাম এবং নূরের কাছে বড় ব্যাগগুলোর চাবি দিয়ে বললাম, যদি কিছু ঘটে বা তারেক আমাকে খুঁজতে আসে, কিছু বলো না। নূর আমাকে আশ্বস্ত করল, সে কিছুই বলবে না। আমি তাকে শেষ বিদায় জানিয়ে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। রাস্তাগুলো তখনও একদম ফাঁকা ছিল।
জানলা দিয়ে আমি সেই শহরের দিকে তাকিয়ে থাকলাম যেখানে সারা জীবন কাটিয়েছি। মনটা ছিল দুঃখ ও স্বস্তির এক অদ্ভুত সংমিশ্রণ। দুঃখ আর স্বস্তির এক মিশ্র অনুভূতি নিয়ে আমি সকাল 9টার দিকে এয়ারপোর্টে পৌঁছালাম। জায়গাটা ভ্রমণকারীদের ভিড়ে ঠাসা ছিল। পরিবারগুলো তাদের ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল, শিশুরা সারির মাঝে দৌড়াদৌড়ি করছিল, আর কর্মীরা চেক ইন ডেস্কের পেছনে দ্রুততার সাথে কাজ করছিল। আমি ডিপার্চার হলে প্রবেশ করলাম এবং চারপাশে তাকিয়ে এটা বোঝার চেষ্টা করলাম যে এটা কি সত্যি বাস্তব, আমি কি আসলেই চলে যাচ্ছি। আমি টার্কিশ এয়ারলাইন্সের চেক ইন ডেস্কে গেলাম। সেখানে কর্তব্যরতা তরুণী কর্মীটি পেশাদার হাসির সাথে আমার পাসপোর্ট আর টিকিট নিল এবং তথ্যগুলো যাচাই করতে লাগল। সে বলল, মিস বাসমা, ইস্তাম্বুলের ফ্লাইট, শুধু যাওয়ার টিকিট, তাই তো? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, ঠিক। সে আমাকে জিজ্ঞেস করল আমার সাথে বুকিং করার মতো কোনো বড় ব্যাগ আছে কিনা। আমি বললাম, না, শুধু একটি হ্যান্ডব্যাগ। সে মাথা নেড়ে বোর্ডিং পাস প্রিন্ট করল এবং পাসপোর্টের সাথে সেটি আমার হাতে দিল। সে বলল, 15 নম্বর বোর্ডিং গেট, বোর্ডিং শুরু হবে 10:30 শুভযাত্রা। আমি ধন্যবাদ জানিয়ে সিকিউরিটি জোনের দিকে এগিয়ে গেলাম এবং লম্বা লাইনে দাঁড়ালাম। আমার বুক ধড়ফড় করছিল, সেটা ভয়ের কারণে নয়, বরং উত্তেজনার কারণে। কোনো সমস্যা ছাড়াই সিকিউরিটি চেকিং পার হয়ে আমি আন্তর্জাতিক ডিপার্চার জোনে ঢুকলাম। রানওয়ের ধারের একটা বড় জানালার পাশে সিটে বসলাম, যেখান থেকে বিমানগুলোর ওঠানামা দেখা যাচ্ছিল। আমি ব্যাগ থেকে মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকালাম। সেখানে তারেকের 20টি মিসড কল এবং 15টি টেক্সট মেসেজ জমা হয়েছিল। আমি মেসেজগুলো খুললাম। সেগুলোতে ঘৃণা আর ক্রোধ ফুটে উঠছিল। তারেক লিখেছে, বাসমা, তুমি কোথায়? তুমি এসব কি করছো? আমার অনুমতি ছাড়া ফ্ল্যাট বিক্রি হলো কিভাবে? এখনই ফিরে এসো, না হলে তোমার খবর আছে। তুমি আমার আর আমার মায়ের টাকা চুরি করেছ। আমি সবার সামনে তোমাকে বেইজ্জত করব। আমি মেসেজগুলো শান্তভাবে পড়লাম। আমার মুখে তখন এক শীতল হাসি ছিল। সে এখন চিৎকার করছিল ঠিকই, কিন্তু সে আর কিছুই করতে পারবে না। সবকিছু আমার নামেই ছিল এবং আমি এমন কিছু নেইনি যা আমার নয়। সেখানে 1 ঘন্টা বসে আমি আশেপাশের মানুষদের দেখছিলাম। সুখী পরিবার, ব্যস্ত ব্যবসায়ী আর রোমাঞ্চপ্রিয়াসী তরুণদের ভিড়ে আমার মনে হল আমিও তাদেরই একজন, যে নতুন শুরুর খোঁজে বেরিয়েছে। হঠাৎ লাউডস্পিকারে ঘোষণা এলো, ইস্তাম্বুলগামী ফ্লাইট নম্বর 823-এর যাত্রীদের 15 নম্বর গেটে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি সিট থেকে উঠে ব্যাগ নিয়ে গেটের দিকে গেলাম। যখন আমার পালা এলো, আমি কর্মীর কাছে বোর্ডিং পাস দিলাম। সে হেসে বলল, স্বাগতম, আপনার যাত্রা শুভ হোক। আমি বিমানে ওঠার টানেলে প্রবেশ করলাম। এসির ঠান্ডা বাতাস আর জ্বালানির হালকা ঘ্রাণ নাকে এলো। ধীর পায়ে বিমানের ভেতরে ঢুকে জানালার পাশে 24A নম্বর সিটটি খুঁজে পেলাম। সিটবেল্ট বাঁধার সময় জানলা দিয়ে রানওয়ের ওপাশে শহরটার দিকে তাকালাম। মনে মনে বললাম, বিদায়, সবকিছুকে বিদায়। বিমানটি রানওয়ের দিকে ধীর গতিতে এগোতে লাগল। ইঞ্জিনের গর্জন বাড়ার সাথে সাথে গতিও বাড়ল এবং একসময় অনুভব করলাম আমি মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। বিমানটি আকাশে ওড়ার পর নিচের শহরটি ধীরে ধীরে ছোট হতে লাগল। আমার গাল বেয়ে উষ্ণ অশ্রু নেমে এলো। তবে সেগুলো দুঃখের নয়, বরং স্বস্তির চোখের জল ছিল। আমি অবশেষে স্বাধীন। জানলা দিয়ে আমি তুলোর মতো সাদা মেঘ আর নীল আকাশের দিকে তাকিয়ে রইলাম। নিজের ভেতরে এমন এক শান্তি অনুভব করলাম যা বহু বছর ধরে পাইনি। আমি জানতাম না সামনে কি হবে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত। প্রায় 2.5 ঘন্টার ফ্লাইট ছিল। আমি বেশিরভাগ সময় জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, অথবা চোখ বুজে নিজের ভাবনাতেই ডুবেছিলাম। পাশের কোনো যাত্রীর সাথে কথা বলিনি। আমি শুধু নিজের জগতেই থাকতে চেয়েছিলাম। এয়ার হোস্টেস হালকা নাস্তা আর জুস দিয়ে গেল, কিন্তু উত্তেজনার কারণে আমি বেশি খেতে পারলাম না। যখন বিমানটি নামতে শুরু করল, জানলা দিয়ে দেখলাম ইস্তাম্বুল শহরটি আমার নিচে বিস্তৃত হয়ে আছে। বিশাল এক শহর, দালান কোঠা, ব্রিজ আর সমুদ্রে ঘেরা। উত্তেজনার সাথে সামান্য ভয়ও কাজ করছিল। এই শহরটি আমার জন্য একদম অপরিচিত, এখানে কাউকে চিনি না। তবে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি সফল হবই। আমি শূন্য থেকে নতুন জীবন গড়ব। বিমানটি শান্তভাবে মাটি স্পর্শ করল। কিছু যাত্রী আনন্দে হাততালি দিল, আর আমি চুপচাপ বসে নিজেকে বোঝালাম, আমি আসলেই এখানে পৌঁছেছি। আমি পুরনো জীবন থেকে বেরিয়ে এসেছি। পাসপোর্ট কন্ট্রোলে কোনো সমস্যা হলো না। তুর্কি অফিসার আমার পাসপোর্টের দিকে তাকালো, সিল মেরে হাসি মুখে সেটি ফেরত দিল। অ্যারাইভাল হলে বেরিয়ে এসে চারদিকে তাকালাম।
বিশাল আর ব্যস্ত এক এয়ারপোর্ট, কফির ঘ্রাণ আর মানুষের নিরন্তর ছোটাছুটি। ভবন থেকে বেরোতেই ইস্তাম্বুলের কিছুটা ঠান্ডা বাতাস আমাকে স্বাগত জানালো। আকাশ মেঘলা আর ধূসর ছিল, কিন্তু আমার তাতে কিছু আসত যেত না। আমি একটি ট্যাক্সিতে উঠলাম এবং ড্রাইভারকে সাধারণ ইংরেজিতে সুলতান আহমেদ এলাকার একটি হোটেলে নিয়ে যেতে বললাম। ড্রাইভারের বয়স 50-এর কোঠায় ছিল, মাথায় উলের টুপি। সে আয়নায় আমার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা আরবিতে বলল, আহলান ওয়া সাহলান, ইস্তাম্বুলে স্বাগতম। আমি প্রাণ খোলা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। গাড়ি চলতে শুরু করল, আর আমি জানলা দিয়ে সেই শহরের দিকে তাকাতে লাগলাম যা হতে যাচ্ছে আমার আগামীর ঠিকানা। প্রায় 40 মিনিট পর আমরা সুলতান আহমেদ এলাকায় পৌঁছালাম। এলাকাটি পর্যটক, ছোট ছোট দোকান আর তুর্কি খাবারের ঘ্রাণে মুখরিত রেস্তোরাঁর ধরা ছিল। ট্যাক্সিটি একটি ছোট কিন্তু পরিষ্কার হোটেলের সামনে থামল। ভাড়া মিটিয়ে আমি ভেতরে ঢুকলাম। রিসেপশনের কাঠের ডেস্কের পেছনে স্যুট পরা এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি হেসে বললেন, হ্যালো, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি সাধারণ ইংরেজিতে বললাম, 1 সপ্তাহের জন্য একটি রুম চাই। তিনি আমার পাসপোর্ট জমা নিয়ে কিছু কাগজ সই করালেন এবং চাবিটা এগিয়ে দিয়ে বললেন, রুম নম্বর 204, দ্বিতীয় তলায়, ডানে লেফট আছে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে রুমে গেলাম। দরজা খুলে ভেতরে ঢুকলাম। রুমটি ছোট হলেও পরিচ্ছন্ন ও আরামদায়ক ছিল। বিছানার ওপর ব্যাগ রেখে আমি কিনারে বসলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছিল। গত কয়েকদিনের জমানো সব মানসিক চাপ যেন শরীর থেকে একবারে বেরিয়ে যাচ্ছিল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই আমি কাঁদতে লাগলাম। আমি নিঃশব্দে কাঁদলাম। চোখের জল অঝরে ঝরছিল। তবে সেটা দুর্বলতার কান্না ছিল না, সেটা ছিল মুক্তির কান্না। আমি অবশেষে তারেক থেকে দূরে, অপমান থেকে দূরে, মিথ্যে জীবন থেকে দূরে। আমি অনেকক্ষণ ধরে এক গভীর ঘুমে ডুবে থাকলাম, যা অনেক দিন আমার কপালে জোটেনি। যখন জাগলাম তখন চারদিকে অন্ধকার, আর বাইরের রাস্তার আলো জানলা দিয়ে ঘরের ভেতর এক উষ্ণ আভা ছড়িয়েছিল। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে আয়নার দিকে তাকালাম। ক্লান্ত এক চেহারা দেখলাম ঠিকই, কিন্তু তাতে আজ এক নতুন সংকল্প ফুটে উঠছিল। আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে বললাম, বাসমা, তুমি শক্তিশালী, তুমি এই কঠিন সময় পার করে দেবে। হোটেল থেকে বেরিয়ে সুলতান আহমেদের রাস্তায় হাঁটতে শুরু করলাম। এলাকাটি রাতেও প্রচণ্ড প্রাণবন্ত ছিল। খোলা রেস্তোরাঁ, দোকান থেকে ভেসে আসা গান আর আলোকিত মসজিদের সামনে পর্যটকদের ছবি তোলার দৃশ্য দেখে মনটা শান্ত হল। আমি একটি ছোট রেস্তোরাঁয় ঢুকে কাবাব, ভাত আর সালাদ অর্ডার করলাম। কোণার একটি টেবিলে বসে ধীরে ধীরে খেতে লাগলাম। খাবারটা দারুণ ছিল। অনুভব করলাম আমার হারিয়ে যাওয়া শক্তি যেন আবার ফিরে আসছে। ডিনার শেষে হোটেলে ফিরে ফোনটা বের করলাম। দেখলাম তারেকের 50টিরও বেশি মেসেজ জমা হয়েছে, যেগুলো সবই ছিল গালি আর হুমকিতে ভরা। একটি মেসেজে লেখা ছিল, বাসমা, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করবই, আর এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমার শরীরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। নিজেকে বললাম যে সে আমাকে কখনোই খুঁজে পাবে না। কেউ জানে না আমি ইস্তাম্বুলে আছি, এমনকি নূরকেও বিস্তারিত কিছু বলিনি। আমি ফোনটা বন্ধ করে সিম কার্ডটা খুলে 2 টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলাম। পরদিন একটি তুর্কি সিম আর নতুন নাম্বার কিনলাম, যা পৃথিবীর কেউ জানত না। বিছানায় বসে হ্যান্ডব্যাগ থেকে টাকা বের করে গুনলাম। আমার কাছে থাকা মিশরীয় টাকা ডলারে রূপান্তর করলে প্রায় $3000 মতো ছিল, যা হিসেব করে চললে 2-3 মাস থাকার জন্য যথেষ্ট। এরপর আমাকে নূর থেকে বাকি টাকা আনার ব্যবস্থা করতে হবে, অথবা নতুন কোনো কাজ বা ব্যবসার চিন্তা করতে হবে। অজানার ভয় থাকলেও আমার মনে আজ এক নতুন ভোরের স্বপ্ন। পরের দিনগুলোতে আমি শহরটা চিনতে শুরু করলাম। প্রতিদিন সকালে বেরিয়ে রাস্তায় হাঁটতাম আর বিভিন্ন জায়গা দেখতাম। ব্লু মস্ক, আয়া সোফিয়া আর গ্র্যান্ড বাজার ঘুরলাম। মারহাবা, তেশেক্কুর এদারিম আর লুৎফেনের মতো ছোট ছোট তুর্কি শব্দ শেখার চেষ্টা করলাম। মানুষগুলো খুব অমায়িক ছিল, বিশেষ করে যখন জানত যে আমি আরব। একদিন একটি ছোট কার্পেট আর কাপড়ের দোকানে ঢুকলাম। দোকানের মালিক ষাটোর্ধ্ব জামাল সাহিব ছিলেন, যিনি আরবে কাজ করায় চমৎকার আরবি জানতেন। তার সাথে চা খেতে খেতে তার জীবনের গল্প শুনলাম। আমি তাকে বললাম যে আমি কোনো কাজ বা ব্যবসা করার সুযোগ খুঁজছি। তিনি উৎসাহ দিয়ে বললেন, ইস্তাম্বুল হলো সুযোগের শহর। যদি তোমার পুঁজি আর জেদ থাকে তবে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। হোটেলের পথে আমি তার কথাগুলো নিয়ে ভাবলাম।
আমার কাছে ব্যবসা করার মতো বড় অঙ্কের টাকা ছিল, তবে আগে আমার আইনি বসবাসের অনুমতি প্রয়োজন ছিল। ইন্টারনেট ঘেটে জানলাম কিভাবে তুরস্কে কোম্পানি বা দোকান খোলা যায়। আরও জানলাম যে 1 বছরের জন্য ফ্ল্যাট ভাড়া মিলে শর্ট টার্ম রেসিডেন্সি পাওয়া যায়। আমার পরিকল্পনাগুলো দানা বাঁধতে লাগল। একটি ছোট ফ্ল্যাট ভাড়া নেব, রেসিডেন্সি নেব, আর তারপর কাপড়ের দোকান দেব, যা মিশরেও করতাম। এই কাজে আমার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই ছিল। প্রথম সপ্তাহের শেষে ফাতেহ এলাকায় একটি ছোট ফ্ল্যাট খুঁজে পেলাম। এলাকাটি বেশ জনবহুল আর অনেক আরব সেখানে থাকত। আমি 1 বছরের চুক্তি করে টাকা জমা দিলাম এবং রেসিডেন্সির জন্য প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করলাম। সবকিছু আমার ভাবনার চেয়েও সহজে হয়ে যাচ্ছিল। ফ্ল্যাটে উঠে আমি সাধারণ কিছু আসবাবপত্র কিনলাম। জায়গাটা ধীরে ধীরে আমার নিজের বাড়ি হয়ে উঠছিল। এক রাতে আমি নতুন নাম্বার থেকে নূরকে ফোন করলাম। ফোন ধরতেই সে উদ্বেগের সাথে বলল, বাসমা, তুমি কোথায়? আমি খুব চিন্তায় ছিলাম। আমি শান্ত গলায় হেসে মুখে জানালাম, আমি ভালো আছি নূর, আমি ইস্তাম্বুলে থিতু হয়েছি। আমার নতুন জীবন এখান থেকেই শুরু হচ্ছে। নূর আমার গলার স্বর শুনে খুব খুশি হল এবং জানালো তারেক তাকে কোনো বিরক্ত করেনি। নূর বলল, তারেক বিভিন্ন দোকানে আর পরিচিতদের কাছে আমার খোঁজ পড়ছে, কিন্তু কেউ কিছু জানে না। আমি তাকে বললাম, নূর, আমার টাকার কিছু অংশ পাঠানো কি সম্ভব? সে সানন্দে বলল, অবশ্যই, বলো কিভাবে পাঠাবো। আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলব আর সেই ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাবে। নূর রাজি হল। সব কিছু খুব দ্রুত এগোচ্ছিল আর আমি আমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছিলাম। একদিন বাজারে হাঁটার সময় আমি একটি ছোট দোকান ভাড়ার নোটিশ দেখলাম। জায়গাটা খুব চমৎকার আর ব্যস্ত রাস্তার পাশেই ছিল। ভেতরে ঢুকে খোঁজ নিলাম। ভাড়া ছিল সাধ্যের মধ্যে। আমি ওই দিনই চুক্তি সই করলাম এবং 6 মাসের অগ্রিম ভাড়া দিয়ে দিলাম। দোকান সাজানোর পরিকল্পনা শুরু করলাম। আমি এখানে হিজাব, মার্জিত পোশাক আর হ্যান্ডব্যাগ বিক্রি করব। আমি জানতাম ফাতে এলাকায় এই জিনিসের খুব চাহিদা আছে। আমি দেয়ালগুলো হালকা রঙের রং করালাম, সুন্দর তাক বসালাম আর এক কোণে বড় আয়না আর উজ্জ্বল আলোর ব্যবস্থা করলাম। প্রতিদিন দোকানে গিয়ে কাজ তদারকি করতাম আর এক অদ্ভুত উদ্দীপনা অনুভব করতাম। এটা ছিল আমার নিজের স্বপ্ন, নিজের সিদ্ধান্ত, যেখানে অন্য কারও কোনো অধিকার ছিল না। 2 সপ্তাহ পর দোকান প্রস্তুত হল। আমি ইস্তাম্বুলের পাইকারি বাজার থেকে চমৎকার সব পোশাক আর হিজাব কিনে আনলাম। সব কিছু গুছিয়ে রাখার পর দোকানটা দেখতে খুব প্রফেশনাল লাগছিল। উদ্বোধনের দিন দোকানের সামনে দাঁড়িয়ে আমি ওপরের সাইনবোর্ডটার দিকে তাকালাম, যেখানে আরবি ও তুর্কিতে লেখা ছিল, বাসমা মডেস্ট ফ্যাশন। মুহূর্তেই আমার বুক গর্বে ভরে গেল। প্রথম কয়েকদিন কাস্টমার কম থাকলেও ধীরে ধীরে মহিলারা আসতে শুরু করল। আমি সবসময় পরিপাটি থাকতাম আর হাসি মুখে কাস্টমারদের সাহায্য করতাম। আমি বুঝতে পারলাম জীবন সত্যি সুন্দর, যদি নিজের ওপর বিশ্বাস রাখা যায়। অল্প দিনেই আমার দোকানের সুনাম ছড়িয়ে পড়ল। কাস্টমাররা তাদের বন্ধুদের কাছেও আমার কথা বলতে লাগল। মাসে মাসে আমার আয় বাড়তে লাগল, আর আমি সেই লাভের কিছু অংশ ব্যবসায় নতুন পণ্য আনতে বিনিয়োগ করতে লাগলাম। 6 মাস পর আমার ব্যবসা বেশ জমে উঠল এবং এলাকায় আমি পরিচিত হয়ে উঠলাম। ইস্তাম্বুলের জীবন আমার মিশরের জীবনের চেয়ে একদম আলাদা ছিল। এখানে আমি স্বাধীন ছিলাম, কেউ আমাকে শাসন বা অপমান করার ছিল না। প্রতিদিন সকালে আমি এক বুক উৎসাহ নিয়ে ঘুম থেকে উঠতাম আর হাসি মুখে দোকানে যেতাম। একদিন দোকানে মালামাল গোছানোর সময় জয়নাব নামে এক তুর্কি প্রতিবেশীর সাথে পরিচয় হল। জয়নাব খুব দয়ালু ছিল। সে তার স্বামী হারানোর পর একাই সবজির দোকান চালাত। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, বাসমা, আমি তোমার সাহস আর শক্তির প্রশংসা করি। আমি তাকে পুরোটা না বললেও এটুকু বললাম যে আমি মিশরের এক কঠিন জীবন ফেলে এখানে নতুন করে বাঁচতে এসেছি। জয়নাব আমার হাত ধরে বলল, ইস্তাম্বুল হল তাদের শহর যারা স্বপ্নের খোঁজ করে, আর তুমি তাদেরই একজন। দেখতে দেখতে মিশর ছাড়ার 1 বছর পূর্ণ হল। এই 1 বছর অনেক চ্যালেঞ্জিং ছিল ঠিকই, কিন্তু এটি ছিল আমার শেখার ও বেড়ে ওঠার বছর। আমি নূরের মাধ্যমে আমার প্রায় সব টাকা নিরাপদে নিয়ে আসতে পেরেছিলাম। ব্যাংকে এখন আমার বেশ ভালো অঙ্কের সঞ্চয়। আমি পাশের দোকানটিও ভাড়া নিয়ে ব্যবসা বড় করলাম এবং শিশুদের পোশাকের অংশ যোগ করলাম। আমার ব্যবসা খুব ভালো চলছিল আর আমি মানসিকভাবে অনেক শান্তিতে ছিলাম। এখানে আমার আর একাকিত্ব লাগে না, কারণ আমার অনেক ভালো প্রতিবেশী আর কাস্টমার এখন আমার আপন বন্ধু হয়ে গিয়েছে। জানলার বাইরে ইস্তাম্বুলের আকাশের দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, অন্ধকার রাত শেষে ঠিকই ভোরের আলো আসে।
আমি এখন বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতাম। নূর আমাকে প্রতি সপ্তাহে ফোন করে মিশরের খবর দিত। সে জানালো তারেক 1 বছর পর অন্য এক মহিলাকে বিয়ে করেছে। সে নাকি এখনও মাঝে মাঝে আমার কথা জিজ্ঞেস করে। খবরটা শুনে আমার রাগ বা দুঃখ কিছুই হলো না। ওটা এমন একজন মানুষের খবর যার আমার জীবনে আর কোনো অস্তিত্ব নেই। নিজেকে বললাম সে তার জীবন নিয়ে যা খুশি করুক, আমি এখন এক অন্য মানুষ। এখন আমি কেবল আমার ভবিষ্যৎ গড়তে চাই আর সম্মানের সাথে বাঁচতে চাই। একদিন আমার ছোট ফ্ল্যাটের বারান্দায় বসে পুদিনা চা খেতে খেতে আকাশের দিকে তাকিয়ে হাসলাম। মনে পড়ল তারেকের সেই অপমানের দিনটি আর আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই সিদ্ধান্তের কথা। ওটা ছিল আমার জীবনের কঠিনতম কিন্তু সেরা সিদ্ধান্ত। আমি যা করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই, বরং নিজের সাহসের জন্য আমি গর্বিত। আমি আর সেই দুর্বল মেয়েটি নেই যে অপমান সয়ে মুখ বুজে থাকত। এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী আর সুখী। আজ পেছনে ফিরে তাকালে বুঝি তারেকের সেই কটু কথাগুলো আমার জীবনের শেষ ছিল না, বরং ওটা ছিল এক নতুন জীবনের শুরু। ওই আঘাতটাই আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছিল। আমি শিখেছি যে মর্যাদা নিয়ে কোনো আপোষ চলে না, আর সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে আর স্বার্থের ওপর টেকে না। আমি আরও শিখেছি যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ইস্তাম্বুল এখন আমার ঘর, আমার দোকান আমার সফল স্বপ্ন, আর এখানকার বন্ধুরা আমার নতুন পরিবার। ভবিষ্যতে কি হবে জানি না, তবে এটুকু জানি যে আমি আর কখনোই কাউকে আমাকে অপমান বা ব্যবহার করার সুযোগ দেব না। আমি বাসমা, এক মুক্ত, শক্তিশালী আর স্বাধীন নারী, যে সব সময় সেরাটা পাওয়ার যোগ্য। যদি সময়কে পেছনে ফেরানো যেত তবে আমি একই কাজ করতাম, হয়তো আরও দ্রুত।